ধর। আচ্ছা, তোমরা এখন বলো অঙ্কটা শেষ করতে পারছো কিনা, বা কোনো সমস্যা হয়েছে কিনা। হয়েছে স্যার ওইটা। আচ্ছা, আমরা তাহলে আবার একটু প্রশ্নে যাই। দেখো এখানে আমাদের আহ যখন আমরা সমীকরণটা পেয়ে যাব, সমীকরণটা ছিল আমাদের অ্যান্সার এটা আসার কথা, যেটা এখানে দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন এই সমীকরণ যদি পেয়ে যাও তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে? আমরা ওই যে 2 নম্বর অঙ্কে যেটা করছি, এখান থেকে জি এর মান বের করবা, এফ এর মান বের করবা, সি এর মান বের করবা। জি এর মান আসবে আমাদের কত, এখানে 3 আসবে। এফ এর মান আসবে -1, আর সি হচ্ছে -15। তারপর এই জায়গা থেকে কেন্দ্র আর ব্যাসার্ধর মানটা বের করতে হবে। আচ্ছা, এরপর বলছে যে মূল বিন্দু বৃত্তের ভেতরে না বাইরে, এইটার জন্য আমরা কি করব? তো এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বৃত্তের যে সমীকরণটা, এই সমীকরণের বাম পক্ষে বিন্দুটা বসাই দিবা। মানে আমরা ওই শুদ্ধি পরীক্ষা করি না, অনেকটা ওইরকম আর কি। তাহলে আমরা যদি এটার বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে যদি 0 0 বসাই দিই, মূল বিন্দু যেটা আর কি, মূল বিন্দুর স্থানাঙ্কটা বসাই দিই, তাহলে আমাদের সব কিন্তু 0 হয়ে যাবে, থাকবে কি শুধু ধ্রুবকের অংশটা -15। তাহলে কোন একটা বিন্দু বৃত্তের সমীকরণে বসানোর পর যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে যায় অথবা মান যদি শূন্য আসে, তাহলে বুঝতে হবে বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত, পরিধির উপর। যদি আহ সেইটা হয়, 0 থেকে ছোট হয়, নেগেটিভ মান আসে এরকম, তাহলে বুঝতে হবে বিন্দুটা বৃত্তের ভেতরে। আর যদি 0 থেকে বড় হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে। তাহলে এইভাবে তুমি জিনিসটা ভেরিফাই করতে পারো। মূল বিন্দু বসিয়ে চেক করবা জাস্ট, যে কি আসে মান, মাইনাস আসবে বলে দিবা বিন্দুটা বা মূল বিন্দু বৃত্তের ভেতরে অবস্থিত। আরেকটা ওয়ে হচ্ছে ব্যাসার্ধের মাধ্যমে করা যায়, যে কেন্দ্র থেকে মূল বিন্দু দূরত্ব কত, সেটা ব্যাসার্ধ থেকে ছোট হলে ভেতরে, সমান হলে উপরে, আর বড় হলে বাইরে। আচ্ছা যাক, এই অংশটা এটা আমাদের পরের দিকে যেহেতু আরো আছে, বা আমরা পরে আবার গিয়ে এই ধরনের ম্যাথ সলভ করব। তো আপাতত আমরা এই যে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করা পর্যন্ত হলেই হয়েছে। 3-এর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এখন এগুলাতে আসো, এখানে 4 নাম্বারটা করে দিতে হবে। আর বাকি অঙ্কগুলা আমি বুঝাই দিচ্ছি, তোমরা করতে পারবে কিনা আমাকে জাস্ট কনফার্ম করো। 2 নাম্বারটা একেবারে আইডেন্টিক্যাল অঙ্ক, একেবারে সেম। 3টা বিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। মানে এই 3টা বিন্দু দিয়ে যায়, তারপরে কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে 3-এর 2 পারবা এটা? বলো, তোমাদের মিউট করা আছে, আনমিউট করে নিতে হবে। এটা পারা উচিত তো, আগের অঙ্কের মতো একেবারে হুবহু সেম। রিদম বলো, পারা যাবে? রাব্বি, তাফসির, যারা লাইভ ক্লাস করতেছো, কনফার্ম করো আমাকে। জি, জি, স্যার সবাই কথা। হ্যাঁ, এটা পারারই কথা, সেম অঙ্ক। তারপর 3 নাম্বারটা সেম, একটি বৃত্তের কেন্দ্র, সরি কেন্দ্র না, এই 3টা বিন্দু দিয়ে যায়, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, কেন্দ্র ব্যাসার্ধ। তাহলে এই সিমিলার টাইপের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা। যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি তখন তোমাদের ক্যালকুলেশনটা দেখে প্রবলেম সলভ করে দিব। আচ্ছা, এই যে 4 নাম্বার যে অঙ্কটা আছে, এটাও আমাদের কেন্দ্র ব্যাসার্ধ দেয়া নাই, বাট এখানে তথ্যগুলা একটু ডিফারেন্ট টাইপের। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এখানে এই অঙ্কটা মডিফাই করে পরীক্ষা দেওয়ার মতো সুযোগ আছে। দেখো এখানে বলছে একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে যথাক্রমে 3 ও 5 একক অংশ ছেদ করে, বৃত্তটার সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানেও বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ফার্স্ট আমি কোন সমীকরণ নিয়ে কাজ করব এটা আইডেন্টিফাই করার কথা। তাহলে বলো, আমি শুরু করব কোন সমীকরণের মাধ্যমে? কোনটা ধরতে হবে?
বলো, চিন্তা করে বলতে হবে। সাধারণ সমীকরণ। হ্যাঁ, এটা বলতে যদি তোমাদের এত সময় নাও তাহলে হবে না তো। এখানে যেহেতু কেন্দ্র নাই ব্যাসার্ধ নাই, তার মানে সাধারণ সমীকরণ দিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। তাহলে বৃত্তীয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 দিলাম 1 নং। আচ্ছা, যখন একটা বৃত্ত মূল বিন্দু দিয়ে যায় তখন তার ধ্রুবকের মান হয় 0, কারণ এই যে এক্স ওয়াই বাকি সবগুলাতে যেহেতু এক্স ওয়াই থাকে। তাহলে বৃত্তটি মূল বিন্দুগামী। বৃত্তটি এই যে মূল বিন্দু দিয়ে যায়, তাহলে প্রথম শর্ত আমরা ব্যবহার করতেছি, বৃত্তটি মূল বিন্দুগামী। মূল বিন্দুগামী, সুতরাং সি ইকুয়ালস টু 0। সি এর মান পেয়ে গেলাম। এরপর বলছে কি, এক্স ও ওয়াই অক্ষ দুইটির ধনাত্মক দিক থেকে, এই যে কথাটা বলছে ধনাত্মক দিক থেকে, এইটার কারণে এখানে আমাদের একটু সমস্যা মানে হবে। আর পরিবর্তনটা এই জায়গায় করতে পারবে। তোমাকে পরীক্ষায় বলতে পারে এক্স অক্ষের ধনাত্মক দিক ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে এত এত অংশ কেটে নেয়, অথবা এক্স ও ওয়াই অক্ষের ঋণাত্মক দিক থেকে এত অংশ কেটে নেয়। আহ এক্স অক্ষের ঋণাত্মক দিক ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে এত অংশ কেটে নেয়। এই কথাটার মাধ্যমে এখানে মানের পরিবর্তন হয়ে যাবে, জি আর এফ এর মানের পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, কি পরিবর্তন হয় বা কিভাবে হয় আমি বলতেছি। তাহলে প্রথমে দেখো দ্বিতীয় শর্ত যেটা, যে অক্ষ থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক অংশ কেটে নেয়। 3 নাম্বার শর্ত হচ্ছে ওয়াই অক্ষের ধনাত্মক অংশ থেকে 5 একক অংশ কেটে নেয় ধনাত্মক দিক থেকে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এক্স অক্ষেরটা ব্যবহার করি। বৃত্তটি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে আহ 3 একক অংশ কেটে নেয়। এইটা আমার মনে হয় যে এই ল্যাঙ্গুয়েজটা তোমরা চাইলে অমিট করতে পারো, কোনো সমস্যা নাই। না লিখে সরাসরি লিখে দিলে হবে প্রশ্ন মতে। ওই যে এক্স অক্ষের কর্তৃত অংশের পরিমাণ 2 রোড ওভার জি স্কোয়ার মাইনাস সি। ফর্মুলা দেখছি আমরা কতদিন, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ বা কেটে নেওয়া অংশের পরিমাণ, ছেদকৃত অংশের পরিমাণ, যেটাই বলুক, যে ভাষায় বলুক, একই জিনিস বুঝাবে। তাহলে এটা হচ্ছে 3 ইকুয়ালস টু 3। বা এইখানে √/g² - c ইকুয়ালস টু 3/2। দুই পাশে বর্গ করে দিলে g² - c এর মান হচ্ছে 0 ইকুয়ালস টু 9/4। বা g² ইকুয়ালস টু 9/4। সুতরাং সুতরাং না দিয়ে বাদ দাও, g ইকুয়ালস টু +- 3/2। সুতরাং জি ইকুয়ালস টু, এখন তোমরা আমাকে বলো তো, এখানে আমরা +3/2 নিব না -3/2 নিব, যে কোনো একটা তো আমাকে নিতে হবে। বলো একটু চিন্তা করে। রাব্বি, স্যার প্লাস নিব। মাইনাস নিতে হবে, এই জন্য আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমার মাথায় কিন্তু প্লাসই আসবে, কারণ বলছে ধনাত্মক দিক। কিন্তু এইখানেই এই জায়গায় একটু ঝামেলা আছে। আমরা একটু চিত্রটাতে যাব। উম আচ্ছা, রাফলি যদি চিত্র মানে বৃত্তটা আঁকি, অনেকটা এরকম হচ্ছে আমাদের বৃত্তটা মূল বিন্দুতে যেহেতু যায়। তোমাকে বলছে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে এই যে এই অংশটা কেটে নেয়, ওয়াই অক্ষ থেকে এই অংশটা কেটে নেয়, এরকম হবে যেহেতু ধনাত্মক দিক দুইটাই।
তাহলে এক্স অক্ষের এইদিকে কর্তন করবে, ওয়াই অক্ষের এইদিকে কর্তন করবে। যদি এক্স অক্ষের ঋণাত্মক দিক বলতো তাহলে বৃত্তটা এইদিকে চলে আসতো, ওয়াই অক্ষের ঋণাত্মক দিক বললে বৃত্তটা এইদিকে চলে আসতো। আচ্ছা, এই ধরনের বৃত্ত যেটা মূল বিন্দু দিয়ে যাবে এবং এক্স এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক থেকে কর্তন করবে, তার কেন্দ্র কিন্তু প্রথম চতুর্ভাগে থাকবে, এটা মাস্ট। এর ব্যতিক্রম হওয়ার এখানে সুযোগ নাই। আর কেন্দ্র যখন প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে মনে করে দেখো সাধারণ সমীকরণে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক ছিল -g - f। অর্থাৎ এই বিন্দুটার জন্য যখন তুমি কেন্দ্র বিবেচনা করতেছো, তখন তোমার জি এর মান ঋণাত্মক, এফ এর মানও ঋণাত্মক। এই জন্য এখানে যখন তোমার +-3/2 আসবে, এখান থেকে নিতে হবে -3/2, যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে। যেহেতু কেন্দ্র প্রথম চতুর্ভাগে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। এখন এই অঙ্কটাই তোমাকে যদি বলতো যে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তখন কিন্তু কেন্দ্রটা চলে আসলো দ্বিতীয় চতুর্ভাগে। আর দ্বিতীয় চতুর্ভাগে যখন চলে আসলো, তখন দেখো তোমার এই বিন্দুটা, মানে নর্মালি একটা বিন্দু যদি হয়তো যা হবে তার উল্টাটা হবে, তাহলে নর্মালি এই বিন্দুটা কি হবে? এই বিন্দুর এক্স এর মান ঋণাত্মক আর ওয়াই এর মান হচ্ছে ধনাত্মক, তাহলে তোমার কেন্দ্র হবে তার উল্টা। তখন তোমার জি এর মান হবে প্লাস আর এফ এর মান হবে মাইনাস। সামিউল, তুই গান গাচ্ছিল মনে হয়। আচ্ছা, যাই হোক, মিউট করে দিছি। তো ম্যাথ করতে করতে গানের মুড চলে আসছে, তো ভালো জিনিস। আচ্ছা, তো এখন আপাতত তোমরা এটা মাথায় নাও যে প্রথম চতুর্ভাগে থাকার কারণে আমাদের এখানে জি এর মানটা -3/2 নিতে হবে। তাহলে একইভাবে আবার 2√f² - c, এটা ইকুয়ালস টু হবে আমাদের কত বলছে প্রশ্নে? 5। 5 একক অংশ কেটে নেয়, তাহলে এটা ইকুয়ালস টু হবে আমাদের 5। তাহলে এখান থেকেও আমরা একইভাবে পাবো, আমি স্কিপ করলাম ক্যালকুলেশনটা। f² ইকুয়ালস টু হবে আমাদের 25/4। 2 এই পাশে ভাগ করে দিব, সি এর মান 0 বসাবো, দুই পাশে বর্গ করে দিব। সুতরাং এফ ইকুয়ালস টু, একই কারণে আমরা মাইনাস নিতে হবে। আচ্ছা, আরেকটা লাইন লিখি, এফ ইকুয়ালস টু +-5/2। তারপরে সুতরাং দিয়ে এফ ইকুয়ালস টু লিখবা -5/2। এখন যদি মানগুলা তুমি সমীকরণে বসায় দাও, যে সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ x² + y² +2 জি এর মান হচ্ছে -3/2 x +2 এফ এর মান হচ্ছে -5/2 y প্লাস সি এর মান হচ্ছে 0 ইকুয়ালস টু 0। তাহলে তোমার আসতেছে x² + y² -3x -5y ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি এটাই হওয়ার কথা। হ্যাঁ, x² + y² -3x -5y ইকুয়ালস টু 0। আর এই অঙ্কটা মানে একটা বড় অংশ বা মেজরিটি ভুল করার সম্ভাবনা থাকবে, এখানে প্লাস দিয়ে দিবে আর কি। ওই যে প্রথম যে বলছে ধনাত্মক দিক, প্রথম চতুর্ভাগ, মানে গণহারে দেখা যাবে জি এর মানও পজিটিভ নিয়ে নিছে, এফ এর মানও পজিটিভ নিয়ে নিছে, অ্যান্সার আসবে হলো +3x +5y। এবং এই ধরনের ভুল যখন তুমি পরীক্ষার হলে করবা, এটা কিন্তু তুমি পরীক্ষার হলে আর ধরতে পারবে না। তোমার কাছে মনে হবে যে আমি সঠিক করছি, বাট পরবর্তীতে দেখা যাবে নাম্বার পাও নাই।
বুঝা গেছে? আচ্ছা, পরের অঙ্কে যাবো কিনা বলো। জি স্যার, যান। আহ আচ্ছা, 4 নাম্বারটা যেহেতু 3 মোটামুটি হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা। 4 থেকে তোমাদের আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। আহ আজকে এগুলা করবা, আজকে কালকে। তারপরে নেক্সট ক্লাসে আমি পরের যেগুলো, আমাদের বেশি দিন লাগবে না, এটা তো হয়তো 4টা ক্লাস লাগতে পারে সর্বোচ্চ, মানে পুরা বৃত্তটাই। কারণ হচ্ছে 4.2টা সহজ, ওইখানে আমরা পার্টিকুলার ফর্মুলা ব্যবহার না করে যদি কনসেপ্ট দিয়ে করি, সরলরেখার কিছু বিষয় যদি ব্যবহার করি, কনসেপচুয়ালি যদি জিনিসটাকে রিলেট করি, তাহলে দেখা যায় অনেক সহজ হয়ে যায়। এক নিয়মের মধ্যে অনেকগুলো অঙ্ক নিয়ে আসা যায়। 4 নাম্বারের এগুলাও একই প্যাটার্নের, একই ধরনের, শুধু তথ্যগত একটু পার্থক্য আছে। দেখো, এখানে কেন্দ্র এই রেখার উপর অবস্থিত বলছে, বাট কেন্দ্র দেয়া নাই। এই বিন্দু আর এই বিন্দু, দুইটা বিন্দু দিয়ে যায়, এই কথা বলা হয়েছে। তারপর বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো ইন জেনারেল এই অঙ্কগুলাও বা 4 নম্বরে যে অঙ্কগুলো আছে, এগুলাও তুমি সাধারণ সমীকরণ দিয়েই করবা। প্রথমে ধরে নিবা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 ধরে নিলা। ধরে নেওয়ার পর একটা একটা করে যে তথ্যগুলো দেওয়া আছে, এই তথ্যগুলো ব্যবহার করবা। এখানে শুধুমাত্র যে জায়গায় তুমি ভুল করতে পারো, সেটা হলো প্রথম শর্তটা। দেখো, প্রথম শর্ত হচ্ছে বৃত্তের কেন্দ্র এই রেখার উপর অবস্থিত। তাহলে যেই যে আমরা যেটা ধরছি সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণের কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি মাইনাস এফ। ওই যে আমাদের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয়ের যে ফর্মুলা। তাহলে তোমার কি হবে, যেই সমীকরণে বলছে যে কেন্দ্রটা, মানে যেই রেখার উপর অবস্থিত বলছে, ওই রেখাকে এই এই মাইনাস জি মাইনাস এফ সিদ্ধ করবে। তাহলে ওইখান থেকে তুমি একটা সমীকরণ পাবা। তাহলে লিখবা যে, মনে করি বৃত্তের সমীকরণ এটা, বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, এত রেখার উপর অবস্থিত, সুতরাং -2g মাইনাস এ প্লাস এফ ইকুয়ালস টু 3। তাহলে এখান থেকে কিন্তু এফ আর জি এর মধ্যে একটা সম্পর্ক তুমি পাবা, যে এফ ইকুয়ালস টু 3 প্লাস 2g। এটাকে দিয়ে রাখবে 1 নং সমীকরণ, এটা এক বিন্দু, এটা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এরপরে তথ্যটা ব্যবহার করবা। এখানে বলছে 3 - 2 বিন্দু দিয়ে যায়, তাহলে ওই যে আগের যে একটা অঙ্ক আমরা করলাম 3-এর 1 নম্বরের মতো, এই বিন্দুটা এই সমীকরণকে সিদ্ধ করবে, একটা সমীকরণ পাবা। তারপরে যে -2 0 বিন্দু দিয়ে গমন করলে -2, 0 বিন্দুটা সিদ্ধ করবে, আরেকটা সমীকরণ পাবা। তাহলে ওই দুইটা সমীকরণ যদি তুমি একটা থেকে আরেকটা বাদ দাও, তাহলে কিন্তু তোমার সি চলে যাবে। আর সি চলে গেলে তখন এই যে 2 নং যেটা আছে, এটা ব্যবহার করে এফ এবং জি এর মান বের করতে পারবা। তারপর যে কোনো একটাতে বসে দিয়ে সি এর মান বের করতে পারবা, মানে জাস্ট ক্যালকুলেশন। না পারলে তখন আমি করে দিব, বাট এটা তোমাদের ফার্স্ট টাইম নিজেদের চেষ্টা করা উচিত। 4-এর 1 নাম্বার এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো। 4-এর 2 নাম্বার একই ধরনের, এখানেও বলছে এই রেখার উপর কেন্দ্র অবস্থিত। তাহলে মাইনাস জি মাইনাস এফ এই সমীকরণটাকে সিদ্ধ করবে, একটা সমীকরণ তুমি পাবা, একটা ইকুয়েশন পাবা। এই বিন্দু বৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে, এই বিন্দু সিদ্ধ করবে, দুইটা সমীকরণ পাবা। এই দুইটা বাদ দিলে সি দূর হয়ে যাবে, যে নতুন সমীকরণ পাবে সেটার সাথে এখান থেকে পাওয়া সমীকরণ সমাধান করতে হবে। তারপরে 3 নাম্বার দেখো একই, কেন্দ্র এটার উপর অবস্থিত। 4 নাম্বার একই, এই দুইটা বিন্দু দিয়ে যায়, কেন্দ্র এটার উপর অবস্থিত। 5 নাম্বার এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত এত বিন্দুগামী এবং এর কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, তাহলে এখানে শর্তটা অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি একটু চেঞ্জ হলো। আহ, তখন কি হবে, তোমার এক্স অক্ষের উপর একটা বিন্দুর কুটি শূন্য হয়, তাহলে কেন্দ্রের কুটি শূন্য থাকবে, তখন তুমি এফ ইকালস টু 0 একবারে পেয়ে গেলা। তারপর তাহলে তোমার জি এবং সি এর মান শুধু বের করতে হবে। এরপরে 6 নাম্বার বলছে কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত। কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, তাহলে কেন্দ্রের ভুজ শূন্য হয়। কেন্দ্রের ভুজ কত, এই যে জি মাইনাস জি, তাহলে মাইনাস জি ইকুয়ালস টু 0, মানে জি এর মান 0। তুমি জি পেয়ে গেছো, এফ আর সি বের করতে হবে। এরপর আহ 7 নাম্বার, একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে তোমার জি এর মান 0। তারপরে বলছে যা মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু দিয়ে গেলে সি ইকুয়ালস টু 0। আর এত বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দিয়ে গমন করালে যে সমীকরণ পাবা, সেখানে জি আর সি এর মান 0 বসালেই এফ এর মান চলে আসবে। এফ এর মান বসালেই সমীকরণ পেয়ে যাবা, সিম্পলিফাইড একটা ইকুয়েশন আসবে। করতে হবে অঙ্কগুলা, না করলে এটা তোমার কাছে শুধু শুনে শুনে এটা কোনো কাজ আসবে না। অঙ্কের ক্ষেত্রে
তোমার খাতা এবং কলমের সাথে যদি তোমার সম্পর্ক না থাকে, কম্বিনেশন না থাকে, পরীক্ষার হলে অঙ্ক কমন পড়বে, কিন্তু দেখা যাবে তুমি আজকে নিয়ে আটকে যেতে পারো, বা অঙ্কটা দেখা যাবে শেষ করতে পারবে না। খুবই সেন্সিটিভ এই জন্য আমাদের হায়ার ম্যাথের প্রিপারেশনটা। 8 নাম্বার লাস্ট, এটাতেও বলছে সেম, এক্স অক্ষ হতে 5 এবং 2 একক অংশ কেটে নেয়। এখানে কিন্তু তোমার ধনাত্মক দিক ঋণাত্মক দিক এরকম কোনো কিছু উল্লেখ করে নাই, তার মানে এখানে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। জি এবং এফ এর মান যখন তুমি বের করবা, ওই যে আগের অঙ্কটা যেটা দেখাইলাম, এক্স অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ মানে 2√g² - c, ওয়াই অক্ষ থেকে কর্তৃত অংশের পরিমাণ 2√f²-c, এই দুটা সম্পর্ক, আর কেন্দ্র হচ্ছে এই রেখার উপর অবস্থিত, তাহলে এটাকে সিদ্ধ করবে, এটা ব্যবহার করতে হবে। 4-এর আর নাই, এই পর্যন্তই আছে আমার কাছে, যে বইটা আছে এটা গত বছরের বই। এরপরে 5 নাম্বার থেকে যে অঙ্কগুলো আছে, এখানে এই যে ক্যান্ডেল স্থানাঙ্ক দেওয়া আছে, তার মানে আমাদের দ্বিতীয় সমীকরণ যেটা, ওইটার ব্যবহার, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই সমীকরণের ব্যবহার, এইটার আমরা ব্যবহারটা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে 3 আর 4, যেখানে আমাদের সাধারণ সমীকরণ ব্যবহার করে সরাসরি বৃত্তের সমীকরণ নির্ণয় করার যে সিস্টেমেটিক্যাল প্রসেস গুলা, এটা আমরা দেখলাম। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, তোমরা এই পর্যন্ত কমপ্লিট করবা, যতটা পারা যায়। সব অঙ্ক ডিটেলস করতে হবে নট নেসেসারি, তুমি একটা অঙ্ক ভালোভাবে করে রিপ্রেজেন্টেশনটা যাতে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এইভাবে এইভাবে লিখতে হবে, বাকিগুলো শুধু ক্যালকুলেশন করবা, ডিটেলস করা দরকার নাই। তুমি বুঝতে পারছো, অঙ্ক হয়ে গেছে, বাস এতটুকুই যথেষ্ট। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো সবাই? আনমিউট করে নাও, সবাইকে মিউট করে দিচ্ছি। यस सर। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, সিয়াম, সিয়াম তো গান গাচ্ছিলা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আজকে এই পর্যন্তই থাক, অলমোস্ট 10:30 বেজে গেছে। তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ কালকে অথবা কালকের পরের দিন, জানাই দিব আর কি গ্রুপে।